নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তন্ত্র সাধনা আসলে কি এবং তন্ত্রের উদ্ভব কবে ও কিভাবে। আলোচনায় অগ্রসর হওয়ার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভবিষ্যতে আপলোড হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো মূল বিষয়ে ফিরে আসা যাক। তন্ত্র শব্দটির সম্পর্কে আমরা অল্প বিস্তর সকলেই পরিচিত। তন্ত্র শব্দটি শুনলেই মনের মধ্যে প্রথমেই যে ধারণাটির উদয় হয় তা হলো লাল বস্ত্র বা কালো বস্ত্র পরিহিত কিছু তান্ত্রিক বা মানুষের দ্বারা পরিচালিত কিছু ক্রিয়াকলাপ বা আভিচারিক অনুষ্ঠান, যেগুলি সাধারণত মানুষের মাথার খুলি, হাড় গোড় ইত্যাদি নিয়ে করা হয়ে থাকে। কিন্তু এই আনুষ্ঠানিক আভিচারিক ক্রিয়াগুলি কিন্তু মূলত তন্ত্র সাধনা নয়। তন্ত্র সাধনার মূল তত্ত্ব বা ফান্ডামেন্টাল বেসিক্স নিয়েই আজকের এই আলোচনা। তন্ত্র শব্দটি মূলত তন ধাতু এবং ত্র প্রত্যয় নিয়েই গঠিত হয়েছে। তন শব্দের অর্থ শরীর, আবার একাধারে বিস্তার করা। এই শরীরকে রক্ষা করার যে উপায় বা নিয়মাবলী তাই মূলত তন্ত্র। তন্ত্রে শরীরকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ তন্ত্রের দৃষ্টিতে শরীর ছাড়া চেতনার উচ্চ স্তরে পৌঁছানো যায় না। এজন্য শরীরকে ব্যবহার করে সাধনায় সিদ্ধি লাভ করাই তন্ত্রের মূল উদ্দেশ্য। যে কোনো আধ্যাত্মিক সাধনার মূল উদ্দেশ্যই হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো। তন্ত্রশাস্ত্রও তার ব্যতীত নয়। তন্ত্রশাস্ত্রেরও মূল উদ্দেশ্য কিন্তু তাই। এখন তন্ত্রশাস্ত্রে যোগের অষ্ট অঙ্গের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ অষ্টাঙ্গ যোগের মাধ্যমেই তন্ত্রে সিদ্ধি লাভ করা হয়। এই অষ্টাঙ্গ যোগ বলতে কি না, পাতঞ্জলি যোগ সূত্রে যোগের ৮টি অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই ৮টি অঙ্গ বা ৮টি অভ্যাসের দ্বারা শরীরকে ক্রমস্তরীয় সাধনার জন্য প্রস্তুত করাই হলো তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য। যম অর্থাৎ এর মাধ্যমে শরীরের পঞ্চ ইন্দ্রিয় এবং ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা হয়। লোভ, লালসা, কাম, ক্রোধ ইত্যাদিকেই এই যমের দ্বারা, অর্থাৎ বিশেষ কিছু নিয়মের দ্বারা নিয়ন্ত্রণ করে সাধনায় অগ্রসর হতে হয়। নিয়ম বলতে বিশেষ কিছু অনুশীলন বা ধারাবাহিকতাকে বোঝানো হয়েছে, যার দ্বারা নিয়মিত অভ্যাস করতে করতে শরীরকে ক্রমশই সাধনার উচ্চ স্তরে উন্নীত করা হয়। আসন বলতে সাধারণত আমরা যোগাসনকেই বুঝে থাকি, অর্থাৎ নিত্য যোগাভ্যাসের ফলে শরীরকে সুস্থ, সবল এবং সক্রিয় করে তোলাই এই আসনের মূল উদ্দেশ্য। প্রাণায়াম হলো শ্বাস প্রশ্বাসের নিয়মানুবর্তিতা, অর্থাৎ একটি নিয়ম মাফিক শ্বাস প্রশ্বাস গ্রহণ করে শরীরের কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করা হয়। এটিই হলো মূলত প্রাণায়াম। এই প্রাণায়ামের গুরুত্ব যোগের সকল অঙ্গের মধ্যে মুখ্য বলে মনে করা হয়, কারণ প্রাণায়াম সঠিক না হলে কখনোই কুণ্ডলিনী শক্তি জাগরিত হতে পারে না। এর পরবর্তী যে অঙ্গ তা হলো প্রত্যাহার, অর্থাৎ সাংসারিক মায়া মোহ সকল বন্ধন, লোভ লালসা থেকে নিজের মনকে ধীরে ধীরে প্রত্যাহার করে নিতে হয়, নিজে মনকে গুটিয়ে নিতে হয়, ক্রমশই
পরমাত্মার দিকে নিজের মনকে ধাবিত করতে হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় প্রত্যাহার। এর পরবর্তী অঙ্গ হলো ধর্ণা, অর্থাৎ যে কোনো বিষয়ে ধৈর্য না হারিয়ে অবিচল থাকাকেই ধর্ণা বলা হয়। এটি যে কোনো সাধনায় সাধকের পক্ষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, কারণ সাধনার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রলোভন এসে থাকে, তাতে বিচলিত না হয়ে মূল লক্ষ্যে অবিচল চিত্তে অভ্যাস করে যাওয়াই সাধকের একান্ত কর্তব্য বলে মনে করা হয়। এর পরবর্তী অঙ্গ হলো ধ্যান। ধ্যান শব্দটির মানে যে কোনো বিষয় বা বস্তুকে কেন্দ্র করে তার মধ্যে নিজের মনকে কেন্দ্রীভূত করা, এটিই হলো মূলত ধ্যানের উদ্দেশ্য। আমরা সাধারণত প্রাথমিকভাবে আমাদের দুই ভ্রূয়ের মাঝখানে বা নাসিকার অগ্রভাগে মনকে কেন্দ্রীভূত করে ধ্যানের অভ্যাস করে তুলতে থাকি, অথবা অনেকে ইষ্ট দেবদেবীর মূর্তিকেও কল্পনা করে ধ্যান করতে শুরু করেন। এই ধ্যানের প্রক্রিয়া বিভিন্ন ধরনের, ক্রমাগত স্তরে স্তরে ধ্যানের বিকাশ ঘটতে থাকে। এই ধ্যানের ক্রমাগত বিকাশের পরই ধ্যানের উচ্চস্তরীয় স্তরকেই বলা হয় সমাধি স্তর, যা এই যোগের অষ্ট অঙ্গের সর্বশেষ অঙ্গ। এই সমাধির মাধ্যমেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে থাকে। এই সময় আমাদের মেরুদণ্ডের নিচে সুপ্ত কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে ষট চক্রের মাধ্যমে ঊর্ধ্ব দিকে ধাবিত হয়ে সহস্রারে এসে মিলিত হয়। তখন একটি জীবাত্মা তার শরীরের সমস্ত চেতনা শক্তিকে হারিয়ে ব্রহ্মাণ্ডে বিলীন হতে থাকে। এই দেহের মধ্যে থেকেও সে ব্রহ্মাণ্ডে বিচরণ করে উঠতে পারে। একেই বলা হয় সাধনায় সিদ্ধি লাভ। এই অঙ্গগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী কোনো ভিডিওয়ে করব। আজ এই ভিডিওর মূলত উদ্দেশ্যই হলো তন্ত্র সাধনার মূল তত্ত্বকে তুলে ধরা। তার মানে এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে তন্ত্র কোনো বুজরুকি বা আভিচারিক ক্রিয়াতে সীমাবদ্ধ নয়। তন্ত্রের মূল উদ্দেশ্যই হলো শরীরকে ব্যবহার করে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটিয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। বাচস্পতি মিশ্র তার যোগ্য ভাষ্যের তত্ত্ববৈশারদী ব্যাখ্যায় এই তন্ত্রের অর্থ করতে গিয়ে লিখেছেন যে যার দ্বারা অভ্যুদয় অর্থাৎ লৌকিক কল্যাণ করা হয় এবং যার দ্বারাই মোক্ষের উপায় মানুষের বুদ্ধিগোচর হয় তাকেই বলা হয় তন্ত্র বা আগম। এই তন্ত্রশাস্ত্রেরই আর এক নাম আগম শাস্ত্রও বটে। বলা হয় আগমাৎ শিব বক্ত্রাৎ গতম চ গিরিজামুখম সম্মতম বাসুদেবেন আগম ইতি কথ্যতে। অর্থাৎ দেবাধিদেব মহাদেব দেবী পার্বতীকে তন্ত্র সম্বন্ধীয় প্রশ্নের বিধিগত উপদেশমূলক উত্তর প্রদান করেছিলেন এবং সেখানেই বাসুদেব নারায়ণ সম্মতি দিয়েছিলেন। এই শাস্ত্র হলো সেই তন্ত্রশাস্ত্র যার মূল উদ্দেশ্যই হলো আধ্যাত্মিক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানো। তাহলে আমরা তন্ত্রের মূল তত্ত্ব সম্পর্কে আশা করি অনেকটাই ধারণা করতে পেরেছি। এবার আমরা পরবর্তী যে বিষয় অর্থাৎ তন্ত্রের এই উদ্ভব কবে এবং কিভাবে হয়েছিল সেই দিকে একটু আলোকপাত করি। এখন থেকে প্রায় ৫,০০০ বছর আগে ভারতে একটি উন্নত সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু উপত্যকাকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত ভারতের প্রাচীনতম সভ্যতার যেসব নিদর্শন পাওয়া গেছে, মহেঞ্জোদড়ো, হরপ্পা প্রভৃতি এলাকার জনবসতিকেই তার মধ্যে সর্বপ্রাচীন বলা হয়। অনেকে বলেন সম্ভবত দ্রাবিড় ও অস্ট্রিক গোষ্ঠীভুক্ত মানুষরাই এই সভ্যতা গড়ে তুলেছিল। এই সভ্যতার নিদর্শন পরে ভারতের অনেক নদী উপত্যকাতেই পাওয়া গেছে।
এখানকার অধিবাসীরা ছিল কিন্তু খুবই উন্নত। কৃষি তাদের প্রধান জীবিকা হওয়ায় কৃষি উৎপাদন কেন্দ্রিক যে সংস্কৃতি তারা গড়ে তুলেছিল তাও ছিল তন্ত্রাচারের আদি যুগ। তাদের ধর্মীয় ভাবের মধ্যে উৎপাদন ও প্রজনন ভিত্তিক ধারণাগুলির চিহ্ন পাওয়া গেছে। তাদের মধ্যে আদিম বিশ্বাস, দেবী পূজা, লিঙ্গ এবং বৃক্ষাদির উপাসনার উদ্ভব হয়েছিল। উৎপাদন ও প্রজননের অগ্রগতি মানব সমাজকে উন্নত সভ্যতা গড়তে প্রেরণা জুগিয়েছে। সেই কারণে মাটিকে বা পৃথিবীকেই উৎপাদনের মূল ধরে একে মানুষ শ্রদ্ধা করতে শুরু করেছিল। সেই সঙ্গে লিঙ্গ, যোনি প্রতীকের উপাসনাও একটি ধারা সমাজে উচ্চতর সম্মান লাভ করে। লিঙ্গ উপাসনার শুরু ঠিক এখান থেকেই। তন্ত্র সাধনায় লিঙ্গ প্রতীকের ব্যবহার ব্যাপক এবং শ্লীল বা অশ্লীল বিচারের পর্যায়ে এটি কিন্তু পড়ে না। সিন্ধু সভ্যতার যুগেই এর উদ্ভব বলে মনে করা হয়। বেদ রচনার বহু পূর্বেই তন্ত্র ধর্মের ব্যাপক প্রচার বা প্রসার ঘটেছিল, যদিও তখনও তন্ত্রশাস্ত্রগুলি বর্তমানের রূপ গ্রহণ করেনি। এমনকি পশুপতি শিবের মূর্তি দেখেও ধারণা করা যায় তখন শিব ও শক্তির পূজার ব্যাপক প্রচলন ছিল। এই সমস্ত সভ্য জাতি এবং অন্য পার্বত্য জাতিগুলি তন্ত্র সাধনার মূল ভাবগুলির উদ্ভাবক ছিল এবং এদের এলাকাও ছিল বিশাল। মহাচীনের দক্ষিণাংশ, তিব্বত, ভারতের উত্তর পূর্ব ভাগ এগুলি ছিল এই সংস্কৃতির লীলাভূমি। তন্ত্রাচার বা শিব শক্তির পূজা একটি মূল প্রকৃতির ধারণা ওই সময়ে ক্রম বিকাশ লাভ করতে থাকে, যা পরবর্তীকালে একক ও আদ্যাশক্তি রূপেই প্রতিষ্ঠা পায়। সম্ভবত শিব আদিগুরু রূপে তখন থেকেই প্রতিষ্ঠা লাভ করতে থাকেন। ভারতীয় জীবনে বহুল প্রচারিত শিব ও শাক্ত ধর্ম এই সভ্যতাগুলোরই দান, কিন্তু এখনো ভারতীয় জীবনে এই সভ্যতার ধ্যান ধারণাই সর্বাধিক প্রচারিত। আর্যরাও ভারতে আগন্তুক ছিলেন। সম্ভবত তারা ভূমধ্যসাগর এলাকা থেকে ছড়িয়ে পড়েছিলেন নানান দিকে। তারা যখন এখানে আসেন তখন তারা ছিলেন যাযাবর এবং পশুপালক। সেই সময়ে ভারতে বিভিন্ন উন্নত জাতি বাস করত, তারাও মূলত কৃষিজীবী ছিলেন। যাযাবর আগন্তুক আর্যরা এদেশে এসেই কৃষিকাজ শিখেছিলেন। আমরা জানি আগন্তুক সম্প্রদায় সাধারণত সংঘ শক্তিতে বলীয়ান হয়, কারণ তারা জানে তাদের বেঁচে থাকতে গেলে তাদের মূল ধনই ছিল সংঘ শক্তি। লোহার এবং ঘোড়ার ব্যবহারও আর্যদের শক্তিশালী করে তুলেছিল। স্বাভাবিকভাবেই এখানকার অধিবাসীদের সঙ্গে আগন্তুক আর্যদের সংঘাত সৃষ্টি হয়েছিল। তার ফলে মূল বাসিন্দারাই ধীরে ধীরে পরাজিত হয়ে দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়। আবার কিছু জাতি উপজাতি পালিয়ে গিয়ে বন জঙ্গলে আশ্রয় গ্রহণ করে। ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে যখন সংঘাতের সৃষ্টি হলো তখনই শৈবী সম্প্রদায়ের জাগরণ ঘটল। তন্ত্রের আদি গুরু শিব সম্ভবত এখান থেকেই গুরু পদে আসীন হয়েছিলেন। আর্যরা ভারতে এসে শিব এবং তার সম্প্রদায়ের সঙ্গেও পরিচিত হয়েছিলেন, কিন্তু নিজেদের ধর্মীয় মতে ওই সম্প্রদায়কে আনতে তারা পারেননি। বরং নিজেদের গোষ্ঠীর লোকেরাই শিবের তান্ত্রিক সম্প্রদায়ের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন এবং শৈবীরাই ক্রমে প্রবল হয়ে উঠেছিলেন। আর্যরা প্রথমে শিবকে অগ্রাহ্য করলেও পরে তারা তাকে স্বীকার করে নিতে বাধ্য হন। তন্ত্র ধর্ম হলো সর্বজনীন ধর্ম, প্রত্যক্ষ ফলপ্রদ এবং সনাতন প্রকৃতি অনুসারী ধর্ম। তাই এর জনপ্রিয়তা দেখে বৈদিক সমাজও ধীরে ধীরে একে মেনে নিতে শুরু করে। তখন আর্যদের মধ্যে শুরু হলো আত্মীকরণ প্রক্রিয়া এবং শক্তি সংহত করা। শৈব ধর্ম, দর্শন, সভ্যতা ও সংস্কৃতি অনেকাংশেই তারা গ্রহণ করল। ক্রমেই ইন্দ্র, বরুণ এবং নানা দেবদেবী গৌণ হয়ে যেতে লাগলো। শিবই তখন হয়ে উঠতে লাগলেন মুখ্য দেব, দেবাধিদেব মহাদেব। বিশেষত দক্ষ যজ্ঞের ঘটনাতেই শিবের প্রাধান্য স্বীকৃত হলো।
শিব প্রচারিত ধর্মের জনপ্রিয়তা এতই বেড়ে গেল যে বৈদিক আচার অনুষ্ঠান যজ্ঞ ক্রমেই কমে যেতে থাকলো। এখনো ধর্মানুষ্ঠানের মধ্যে হোম ক্রিয়া ছাড়া আর বিশেষ কোনো বৈদিক প্রয়োগই দৃষ্ট হয় না। ঠিক এখান থেকেই তন্ত্রের শুরু এবং উদ্ভব বলে মনে করা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনার পরিচিত সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অন্য কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।